আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম কো সলিসিটর্স, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। দর্শক, ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরবর্তী মঙ্গলবার ঠিক একই সময় 12:30 থেকে 2টা প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়। সুতরাং মাসের প্রতি রবিবার এবং মঙ্গলবার আপনারা 12:30 থেকে 2টা পর্যন্ত ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম কো সলিসিটর্স ফার্ম স্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল কেসগুলো আমি করেছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নগুলো আমার কাছে আসে। সেই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে ডোমেস্টিক অ্যাবিউস, ডোমেস্টিক ভায়োলেন্স। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায় অথবা ফোন করে যদি বলে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়া উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। দর্শক, আমরা এখনও লকডাউনের মধ্যে আছি, যদিও কিছুটা শিথিল করা হয়েছে। আমি প্রত্যেক প্রোগ্রামের আগে এই করোনা ভাইরাসের যে অ্যালার্ট যেগুলো থাকতে হবে আমাদেরকে, যেই বিধিনিষেধগুলো যে দিয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, যে উপদেশগুলো দিয়েছে ওগুলো মেনে চলতে হবে। এই জন্য আমি সবসময় আমাদের এই প্রোগ্রামের আগে ওই বিধিনিষেধ বা উপদেশগুলো আমি সবসময় স্মরণ করাইয়া দেওয়ার চেষ্টা করি প্রত্যেক প্রোগ্রামের মধ্যে। আমি আজকে সকালে যেটা হিসাব দেখেছি, টোটাল পজিটিভ কেস, তার মানে ইনফেক্টেড কেস হচ্ছে 295,632 ইন টোটাল, এবং টোটাল ডেথ হচ্ছে 45,359, very large figure of infection and then death. ভাইরাস এখনও আমাদের মধ্যে আছে। গভর্নমেন্ট আপনার লকডাউনটাকে রিল্যাক্স করেছে, কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সবসময় সাবধানে চলাফেরা করতে হবে। সবসময় আপনি যখন দোকানে যাবেন মাস্ক পরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আন্ডারগ্রাউন্ডে এখন তো কম্পালসারি হয়েছে, মাস্ক পরতে হবে, এবং আপনার যেই গাইডেন্স দেওয়া হচ্ছে টাইম টু টাইম এগুলো ফলো করার জন্য চেষ্টা করবেন। আমার একমাত্র মেয়ে, সে ডাক্তার এবং হসপিটালে সে ডাক্তার হিসাবে কাজ করে। ডাক্তার এবং হেলথ ওয়ার্কাররা অনেক রিস্কের মধ্যে আছে, তাই আমি আমার মেয়ের জন্য খুব সবসময় চিন্তায় থাকি, দুশ্চিন্তায় থাকি। আমাদের সকলকে নিয়ে সরকারের পক্ষে একা সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমাদের সকলকে সতর্কভাবে চলতে হবে। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকারের বিধিনিষেধ এবং উপদেশগুলি মেনে চলতে হবে। উপদেশসমূহ আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি এখানে। ফার্স্ট হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি অ্যান্ড থারলি ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ অর ক্লিন ইউর হ্যান্ডস উইথ অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ড জেল, ডিসইনফেক্টেন্ট হ্যান্ড জেল। তার মানে আপনি সবসময় হাত ওয়াশ করবেন। এটা তো আপনারা করে আসতেছেন অনেক মাস, 3-4 মাস ধরে। আজকে সে এইটা কন্টিনিউ করতে হবে, হাত ওয়াশ করাটা। যদি সোপ দিয়ে হাত ওয়াশ করতে হয় বাসার মধ্যে
থাকলে মানে সোপ দিয়ে হাত ওয়াশ করবেন এবং 20 সেকেন্ডের বেশি করে আপনার ফেনা করে ওয়াশ করবেন। আর যদি বাইরে থাকেন সব সময় ডিসইনফেক্ট্যান্ট হ্যান্ড জেল যেগুলো আছে, যেমন আমি পকেটের মধ্যে রাখি এই জেলটা, এটা আমি সব সময় বাইরে গেলে তখন আমি এগুলো দিয়ে হাত ক্লিন করি। সুতরাং এই অ্যান্টিব্যাকটেরিয়াল ডিসইনফেক্ট্যান্ট জেল অথবা সোপ দিয়ে হাত ওয়াশ করতে হবে রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি। মেইনটেইন 2 মিটার ডিস্টেন্স বিটুইন ইউরসেলফ অ্যান্ড এনি আদার পারসন। সবসময় দূরত্ব বজায় রাখবেন 2 মিটার, সম্ভব হলে 2 মিটার মেনটেন করাটা উচিত। আমি এখানে আসছি, আপনারা আগে দেখতেন আমার যে ব্যারিস্টার কলিগ আমার পাশে বসতেন, উনি এখন কিন্তু আমরা পাশাপাশি বসি না, আমরা রিমোটলি এখন আপনার জুম একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা টেলিভিশন প্রোগ্রামগুলো করতেছি এখন। তার মানে আমাদের মিটার 2 মিটার না, এখানে 4-5 মিটারের কাছাকাছি আর কোনো কেউ নাই এখানে। আমার কলিগ আছে টেলিভিশনের অর্ধেকে, আমি আর অর্ধেকের মধ্যে আছি। সুতরাং আমরা ভিডিওর মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা করতেছি। ট্রাই টু স্টে অ্যাট হোম অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম। যখন সম্ভব হবে এটা উচিত ঘর থেকে কাজ করা এবং ঘরে থাকা। অ্যাভয়েড টাচিং আইস, নোজ অ্যান্ড মাউথ। আপনার হাত, মুখ, চোখ হাত দিয়ে মানে নাক এগুলো হাত দিয়ে না ধরার জন্য উপদেশ দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। অলওয়েজ ক্যারি টিস্যুস and use tissues when you cough or sneeze. Put used tissue in the bin and wash your hands afterwards. যে সব সময় টিস্যু ইউজ করবেন এবং টিস্যু দিয়ে যদি কফিং করেন, স্নিজিং করেন, টিস্যু ইউজ করবেন এবং টিস্যুটার সাথে সাথে বিনের মধ্যে ফেলে দিবেন এবং তারপরে হাত ওয়াশ করবেন, সোপ দিয়ে হোক অথবা ডিসইনফেক্ট্যান্ট জেল দিয়ে হোক। অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট উইথ পিপল হু আর আনওয়েল। যারা অসুস্থ, যাদের মানে আনওয়েল যারা আছে তাদের কাছ থেকে দূরে থাকাটা উচিত এবং তাদের ক্লোজ কন্ট্যাক্টে না যাওয়ার জন্য অ্যাডভাইস করা হয়েছে। ট্রাই নট টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট। যতটুকু সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করার চেষ্টা করাটা ভালো। Try to exercise at home, in the garden or at park. এক্সারসাইজ করবেন ঘরের মধ্যে, গার্ডেনের মধ্যে অথবা পার্কে গিয়ে। তাহলে আপনি যে মেন্টাল যে অ্যাংজাইটি, এবং এখন অনেকে কিন্তু মানসিক রোগের মধ্যে ভুগতেছে, 3-4 মাস ধরে লকডাউন, মানুষ ঘরের বাইরে যেতে পারে না, একজনের ঘরে আর একজনে আতিথেয়তা আমাদের কালচারের মধ্যে যেগুলো আছে এগুলো এখন করা সম্ভব না, অনেক রেস্ট্রিকশন আছে, যার জন্য এক্সারসাইজ করলে আপনার মানসিক দিক দিয়ে আপনার সব কিছু আপনার ভালো থাকবে, আপনার কোনো মেন্টাল ইলনেসের মধ্যে আপনি পড়বেন না। অলওয়েজ স্টে ইনফর্মড অ্যান্ড ফলো অ্যাডভাইস গিভেন বাই দ্য হেলথ কেয়ার প্রোভাইডার। সবসময় যে টেলিভিশনের মধ্যে যে নিউজগুলো মানে আপনার মানে দিতেছে রেগুলারলি, সবসময় ওগুলো শুনবেন এবং হেলথ কেয়ার প্রোভাইডাররা আপনার জিপি সার্জারি থেকে অথবা অন্যান্য হেলথ কেয়ার প্রোভাইডাররা যে রেগুলারলি অ্যাডভাইসগুলো দিয়ে যাচ্ছে এইগুলো সবসময় ফলো করার জন্য চেষ্টা করবেন। আমার একমাত্র মেয়ে, সে হসপিটালে ডাক্তার, আল্লাহর রহমতে সুস্থ আছে এবং রোগীদের সেবার কাজ দিয়ে যাচ্ছে। আপনারা আমার মেয়ের জন্য এবং সকল ডাক্তার এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের আকুল প্রার্থনা, হে মাবুদ তুমি আমাদেরকে এই মহামারীর দুশ্চিন্তা থেকে উদ্ধার করো। আমরা এখন যাব আমাদের প্রোগ্রামে, ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের মেইন টপিক হবে আজকে আপনার ডোমেস্টিক অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্স। ওর আগে আমি এই সেগমেন্টের মধ্যে বলবো করোনা ভাইরাস নিয়ে যে অনেকে অ্যাবিউজ করতেছে ফার্লো স্কিমকে, যে মানুষকে যে অ্যারেস্ট করতেছে এবং ক্রিমিনাল চার্জ হচ্ছে, ওইটার উপর আমি বলবো। করোনা ভাইরাস, ম্যান অ্যারেস্টেড ওভার alleged 495,000 fraud of ফার্লো স্কিম। যে করোনা ভাইরাসের যে ফার্লো স্কিম যেটা করেছে বিজনেসদেরকে সারভাইভ করার জন্য, যে তারা
যেন স্টাফদেরকে হোল্ড অন করতে পারে এই ক্রাইসিস টাইমের সময়, এই লকডাউন সময়ে, এবং এই যে ফার্লো স্কিমের মাধ্যমে এমপ্লয়ারদেরকে পয়সা দেওয়া হয়েছে এবং সেখানে মানুষ ফ্রড করেছে এবং একজনকে অ্যারেস্ট করছে 495,000 ফ্রডের জন্য। HMRC says it is the first such arrest over alleged fraud of the coronavirus job retention scheme. এটা নিউজটা পাবলিশ হয়েছে থার্সডে 9th of July। আপনার HMRC বলছে কি এটা ফার্স্ট আপনার এই ধরনের ফার্স্ট অ্যারেস্ট যে অ্যালেজড ফ্রড যেটা করা হয়েছে করোনা ভাইরাস জব রিটেনশন স্কিম, যেটা ফার্লো স্কিম যেটা আছে ওইটার উপর ফ্রড করেছে। HMRC said it will not hesitate to act to reports of abuse of the scheme এবং Revenue and Customs তারা বলছে কি তারা এটার যে কোনো রিপোর্ট যদি আসে এইটার অ্যাবিউজ হচ্ছে সিস্টেমের, এই যে স্কিমটাকে অ্যাবিউজ করতেছে, তারা হেসিটেট করবে না, তারা অ্যাকশন নেবে, তারা প্রম্পটলি এটার উপরে আপনার স্টেপ নেবে এনি রিপোর্ট তাদের কাছে আসে। A man in the West Midlands has become the first person to be arrested in connection with an alleged fraud of the government's furlough scheme. এই লোকটা যাকে অ্যারেস্ট করেছে 495,000 এর জন্য, সেটা ওয়েস্ট মিডল্যান্ডের মধ্যে become the first person, সেই হচ্ছে প্রথম ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছে এই ফার্লো স্কিমের ফ্রড করার জন্য। আপনারা অনেকে শুনছেন যে এমপ্লয়াররা এমপ্লয়িদেরকে বেতন দিচ্ছে এবং 80% গভর্নমেন্ট দিবে, ওইটা হইল ফার্লো স্কিম। Revenue and Customs said the 57-year-old from Solihull was detained on Wednesday in connection with allegations of a 495,000 fraud of the coronavirus job retention scheme. HMRC said it was the first such arrest. যে সলিহাল দ্য ওয়েস্ট মিডল্যান্ডের ওখান থেকে এই 57-year-old এই ব্যক্তিকে আপনার অ্যারেস্ট করেছে এবং এটা হলো প্রথম এই ধরনের ফ্রডের জন্য অ্যারেস্ট হয়েছে। আমরা সাসপেক্ট করি মোর অ্যান্ড মোর পিপল উইল বি অ্যারেস্টেড, কারণ অনেকে অ্যাবিউজ করেছে গভর্নমেন্টের এই স্কিমটাকে এবং এটা HMRCর কাছ থেকে আমি পরে বলবো অনেক রিপোর্ট কিন্তু গভর্নমেন্টের কাছে মানে Revenue and Customs-এর কাছে গেছে। Computers and other digital devices were seized by officers. যে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন যখন হয় এখন কিন্তু রুটিনলি পুলিশ কম্পিউটার এবং মোবাইল ফোন এই সমস্ত ডিজিটাল এভিডেন্স ম্যাটেরিয়ালসগুলো তারা সিজ করে, কারণ ওখানে তারা দেখে ওখানে ওগুলো অ্যানালাইজ করে কোনো এভিডেন্স পাওয়ার জন্য তারা চেষ্টা করবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের। While funds held in bank account relating to the suspect's business have been frozen. শুধু আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার এগুলো তারা নিয়ে যায় না, তারা তার ব্যাংকের মধ্যে যে পয়সাগুলো আছে সেগুলো ফ্রিজ করে দিয়েছে। আমি আগেও বলেছিলাম পুলিশ কিন্তু এখন একজনকে অ্যারেস্ট করার আগেও মানে তারা যেন পয়সা সরাতে না পারে, ওই ফ্রিজিং অর্ডার ইভেন ইনভেস্টিগেশন ইন্টারভিউ করার আগেও তারা এটা নিয়ে নিতে পারে। সুতরাং আপনার এটা অবাক হওয়ার কোনো কিছু না, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ফ্রোজেন, অ্যাকাউন্টে পয়সা আপনি উঠাইতে পারতেছেন না, অ্যান্ড তারপরে সাথে সাথে পুলিশ আসছে অ্যারেস্ট করার জন্য, ইন্টারভিউর জন্য নিয়ে যাচ্ছে। ফ্রড কেসগুলো কোয়াইট সিরিয়াস, পুলিশ খুব আপনার সিস্টেম্যাটিক্যালি তারা এই সমস্ত কেসগুলোকে প্রসিকিউশনের জন্য হ্যান্ডেল করে properly. Now I will talk more about this case, this arrest of the fraud arrest for 495,000 pound for the furlough scheme. Before that I will go to my colleague Barrister Lynn Townley. দর্শক আপনারা দেখছেন ব্যারিস্টার লিন টাউনলিকে, সে অনেক বছরের দীর্ঘ প্রায় 25 বছরের এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট ব্যারিস্টার। উনি হোল ইউকে যে উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশন
ওটার প্রেসিডেন্ট। উনি বিগত জীবনে পুলিশের ডিপার্টমেন্ট, যেটা ক্রাউন প্রসিকিউশন সার্ভিস আছে, ওখানকার সিনিয়র ক্রাউন প্রসিকিউটর ছিলেন, এবং উনি অ্যাডভোকেসি ম্যানেজার ছিলেন ওই যে পুলিশের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের। এবং ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে তাদেরকে পড়াশোনা করেন, বিপিটিসির টিচার উনি। অনেক এক্সপেরিয়েন্স। আই উইল গো টু মাই colleague Barrister Lynn Townley Lynn. We are going to talk about the domestic abuse, domestic violence today. Now, I want to put one question, if you can cover this answer. Can a wife withdraw the allegation that she has made against her husband after the husband is charged? Yes. If you can cover that bit also. Yes, certainly I will. I mean, just talking about domestic violence generally, for those who maybe aren't familiar with the term, in this country, it's considered, it is a criminal offence if you assault or physically assault a family member. And it doesn't just include physical assaults as well. It can be threats or anything short of an actual physical assault. The law also allows for some other types of behaviours to be caught as criminal offences, and that is considered to be domestic violence as well if it fulfills a definition that's set by the Home Office and the prosecuting authorities. So it has to do, it's not just a spouse, husband and wife, or those in an intimate relationship. It can extend to other family members as well. But quite often we just think about it within a marital relationship, but it is wider than that. But to get back to the actual question, if it's a case where a wife makes an allegation that she's been physically assaulted by her husband, what will then happen is that that matter, in order for any prosecution in this country to be started, the matter needs to be reported to the police. And the police then themselves, with the input of the prosecution service, will then make a decision whether there should be a charge or not. And there's certain legal tests that have to be fulfilled, which are really essentially to do with evidence. So there has to be sufficient evidence there that an actual assault of some kind has taken place. And that is normally the evidence, generally in these cases, tends to come solely from a statement from the wife in this example. Sometimes there's other evidence as well, and the police will attempt to collect other evidence. For example, if they're called to a scene where an assault has happened, they often wear a camera within their uniform that's capable of recording the scene. There's also the call that's made to the police, which is can also be used as evidence as well. So the 999 call, if there's distress or whatever, that can often come in and be used as evidence. So it's not just often the statement made by a wife, but sometimes that is the sole evidence. So the prosecutor will be looking at that, first of all, when advising the police. So first of all, is there sufficient evidence that an assault took place? And then secondly, is it in the public interest to charge the case? And generally with domestic violence, it is taken very seriously by the authorities. So and by the government. Lynn, if it is in the public interest, can you just explain it in a layman language a bit more to the viewers? Yes, well, all that essentially means, the public interest is what prosecuting authorities do in this country, what police do. They don't prosecute in the interest of the victim, and I know that that is different from some countries where a family will lead and decide very much on whether a prosecution takes place. What the victim or the victim's family think about something is one of the matters that will be taken into consideration, but it isn't the sole matter. At the end of the day, the final decision is whether it's in the public interest. So that's the general public. And usually it's considered to be in the public interest to prosecute, because
because it's considered to be a serious human rights violation that is in the public interest to prosecute. So normally the test will be met, both stages of the test, and there will be a charge. Then if the wife then later is actually very, very common, and you will have come across this as a defence solicitor, where your client has a charge hanging over them, and then there's a withdrawal of the actual allegation. Now, what that actually means is that the case will be reviewed again by the prosecutor. It does not necessarily mean that the case will be dropped or ended because the victim doesn't want to continue. And that's back to the consideration that the case is prosecuted in the public interest. It's not just the interest of the victim, it's the general public. And normally, in usual circumstances, it's considered that it's in the general public's interest to prosecute domestic violence because it's seen as an activity that's not to be tolerated. It's viewed as very serious criminal activity, even though it takes place within the family, often within the family home. On this occasion, the rights to family life and so on have to be balanced against the general public interest of having a safe haven in someone's home and discouraging interpersonal familial violence. So generally, it will be in the public interest to continue with a prosecution, even if there is a withdrawal. But what will have to happen is that the case will have to be reviewed by a prosecuting lawyer. So it won't be just the police that review it. It will have the input at this stage, because there's a charge of the CPS or the prosecution authority, and they will decide whether there is still sufficient evidence, and again look at the public interest. So it will very much depend on the circumstances of the case and the evidence. But there are provisions where evidence can be read to the court without a witness turning up, or a witness can actually be summoned. So a wife in this case could still be summoned to attend court and give evidence if that's considered to be in the interest of justice to do so. So it doesn't necessarily end a prosecution. It will depend on the overall state of the evidence as well in the case, and whether it can be continued in some cases without the wife's evidence. This domestic abuse, domestic violence, so far I remember in 90s, early 90s, police even did not take any notice of any complaint, any allegation of domestic abuse, but now they are taking any complaint made is very seriously, and then most of the cases going to the court. Yes, indeed. I mean, the world has very much moved on. And it's not even in the West, certainly in the UK and Ireland, a view was very much taken, right up to the 90s, that if things were taking place within a family home, that it really wasn't a matter for the state to get involved in. Yeah. And you generally, all but very, very serious cases, you didn't tend to see a lot of cases of domestic violence reaching the courts, because the police would investigate and take a view that it was something that was best sorted out amongst the family, and that's something that's familiar to cultures all over the world. The first sort of point of action is to deal with these matters within the familial circle. And I mean, sometimes that obviously can work. It does work in cultures. But what has actually changed is that there were a number of domestic homicides or killings over the years. And actually what was found with research that was undertaken from the 90s onwards was that often these homicides were an escalation of not very serious assaults. And then the tide started to change. So that's where we find ourselves now. We have to go for a short break now. We'll get back to that point again. দর্শক, আপনারা শুনছেন ব্যারিস্টার লিন টাউনলির কাছে সেই ডোমেস্টিক অ্যাবিউজের উপরে, ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটর্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন।